নমস্কার, দেখছেন কলকাতা টিভি 4টে 4 দিক নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। সেটা হলো যারা বাঁচানোর জন্য একটা মাটিতে অর্থবদী তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর 72 সালে তৈরি হয়েছিল। এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা, কৃষ্ণনগর, মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ যে 9টি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে, সেখানে নমশূদ্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে, তাদের নাম কাটার জন্য একটা পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে আমি, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মনরা, তুষার ঘোষেরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্টলেক কার্যালয় থেকে। সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর 2 এর ভিডিও 98 জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন। নোটিশ দিয়েছেন কার লেখাতে? হচ্ছে না, শুধু সাম্প্রদায়িক মেরুকরণের নির্বাচনের রুটি সেঁকতে চাইছে, তার বিরোধী গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে। 98 এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে। একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা, নমশূদ্র কমিউনিটির ভোটার যারা, তাদেরকে দৌড়ে নোটিশ করা হয়েছে। আমরা বলেছি আমরা এই জিনিস মানি না। 28 তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন, তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ পার্থসারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি। আমরা পরিষ্কার বলেছি, ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে। একটা যদি মতুয়া, একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয়, আমরা শেষ থেকে ছাড়ব। তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি। এর আগে 6 বছর ধরে আরি যাদব সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন। ভিতরে এখনো কাঁচড়া আছে, অনেক নোংরা আছে, পরিষ্কার করতে হবে 26-এর আগে। প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি,
একে পারভেজ আহমেদ সিদ্দিকী, দুইয়ে সঞ্জয় বনসাল, তিনে শরৎ দ্বিবেদী। রিজেক্ট হলো। তারপরে বললো সিনিয়রদের নাম পাঠান। মমতা ব্যানার্জি পাঠালেন দুটো নাম, অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল। আপনারা জানেন এরা কারা? এরা হলো সঞ্জয় বনসাল, কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে। আর এই দূষণ নারিয়াল, তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে নিজাম প্যালেস থেকে 3 বার ঘুরে এসেছেন। আমি ধন্যবাদ জানাবো সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার, যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন, মনোজ আগরওয়ালকে সিও করেছেন। তিনি কি করবেন আমি জানি না। আমরা বিজেপি কোনো ফেভার চাই না, কিন্তু আমি বলতে পারি আপনি অন্তত হারি যাত্রা ভাবেন না। 2026-এর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমরা মোদিজির ছোট চৌকিদার হিসেবে দু চোখ খোলা রাখবো, নজর রাখবো। এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি। ডু অর ডাই হবে। গণতন্ত্র আমরা রক্ষা করব। ভোট লুট আমরা করতে দেব না, ভোট আমরা ক্যাপচার করতে দেব না, গুন্ডাগর্দি করতে দেব না, পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না, কাউন্টিং হলে লুট করতে দেব না। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা এই লড়াইতে জিতবো। আমরা চলি সবুক মানে কে আমাদের বাঁধবে, রইবে যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। আজকে বাসন্তী পুজোর শুভ ষষ্ঠী, মা বাসন্তী পুজো। আজকে শুভ ষষ্ঠীতে আপনাদের অভিনন্দন। আর কয়েকদিন পরেই রাম নবমী। শক্তি দেখাবেন তো? দেখাবেন তো শক্তি? শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঁজ উঠবে, চারিদিকে গুঁজ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, হিন্দু তাকত দেখাবে। স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে, জগৎজননী মা শারদা মনির মাটিতে তাকত দেখাবে, লগ্নের বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে, ঠাকুর অনুকূল চন্দ্রের নামে তাকত দেখাবেন, তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে। তাকত দেখাতে হবে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি। বন্দে মাতরম বলতে পারি, জয় শ্রীরাম বলতে পারি, মাথায় টিকা লাগাতে পারি, মাথায় শিখা রাখতে পারি, ধুতিটা এখনো পড়তে পারি, মারা শাখা পলা সিঁদুর পড়তে পারে, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে, বেদ উপনিষদ গীতা পড়তে পারে, রামায়ণ মহাভারত পড়তে পারে। এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার, সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী। এই লড়াইটা আমরা জিতবো, এই লড়াইটা আমরা জিতবো। চলুন প্রতি পথ দেখাবে, শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দড়িনা অব্দি যাই, বাকি হিসাব সিও অফিসে হবে। সবাই ভালো থাকবেন। আমার সঙ্গে আপনাদের রামনবমীর সন্ধ্যায় ইন্টালির র্যালিতে, বন্দরের র্যালিতে দেখা হবে। আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিতে আমি থাকবো 5টার সময়, হাওড়ার র্যালিতে আমি থাকবো 6:30টার সময়। পথেই দেখা হবে। জয় শ্রীরাম। কংগ্রেসেরও মিছিল দেখতে পাচ্ছেন আপনারা।
সংঘাতের আবহে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ। এই বিল সংবিধানের ওপর আঘাত বলেন গৌরব গগৈ। এই বিল সংখ্যালঘুদের বদনাম করে নাগরিক অধিকার কাটতে চায়। আবার যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেওয়া হোক এই বিল, এমনটাই চাইছেন বিরোধীরা। যৌথ কমিটিতে আলোচনার ভিত্তিতে এই বিল পেশ হয়েছে বলে এই বিলে বিরোধীরা বিতর্কে রাজি নয়। তাহলে আবার কমিটি গঠন করে কি লাভ? কিরেন রিজিজু তিনি এই বিল পেশ করার সময় বিরোধিতায় স্লোগান দেন। পদ্ধতিগত প্রশ্ন তুলল তৃণমূল। বিল ফের জেপিসিতে পাঠানোর দাবি করেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কিরেন রিজিজু তিনি ঠিক কি বলেছেন শুনব। वक्त पे यूजर जो आपने प्रावधान डाला, उसके बाद 1970 से केस चल रहा था दिल्ली के अंदर में। दिल्ली के अंदर में हमारा सीजीओ कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है, और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में। उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। एयरपोर्ट, बसंत विहार। और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता, तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। 123 प्रॉपर्टी को तो डी नोटिफाई किया। मैं रिकॉर्ड में कह रहा हूं, अपने मन से कुछ नहीं कह रहा हूं, मैं ऑफिशियल रिकॉर्ड का बात बता रहा हूं। अध्यक्ष महोदय, आप काहे को उछल रहे हो? मैं अपने से थोड़ी बोल रहा हूं, जो हकीकत बात को बता रहा हूं। आप आराम से बैठ के सुनिए। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি ঠিক কি বলেছেন এই ওয়াকফ বিলে বিরোধিতা করে শুনব। ये बिल आज इस संविधान के इस जो मूल जो ढांचा है उस पर आक्रमण है, और इनकी जो पूरा जो भाषण था वो हमारे संविधान के इस मौलिक अधिकार पर, हमारे संघीय ढांचे पर एक आक्रमण था। आज इस सरकार का इस बिल के द्वारा 4 इनके मूल उद्देश्य। पहला मूल उद्देश्य है कि संविधान को कमजोर करना, टू डाइल्यूट द कॉन्स्टिट्यूशन। इनका दूसरा उद्देश्य है भ्रम फैलाना, टू डिफेम द माइनॉरिटी कम्युनिटीज ऑफ इंडिया। इनका तीसरा उद्देश्य है टू डिवाइड द इंडियन सोसाइटी। हमेशा एक हमारे बीच में एक लिटिगेशन चलता रहे, मसला और बढ़ता जाए, ये उनका उद्देश्य है। और चौथा इनका उद्देश्य डाइल्यूट, डिफेम, डिवाइड, और चौथा इनका उद्देश्य है टू डिसएनफ्रेंचाइज द माइनॉरिटी कम्युनिटीज। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি বলছেন এই বিল সংবিধানের উপরে আঘাত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলছেন শুনুন। मैं नहीं मानता इसमें कोई पॉइंट ऑफ ऑर्डर है, और आपका ही आग्रह था कि कमिटी, ज्वाइंट पार्लियामेंट्री कमिटी बने। अगर कमिटी ने कोई बदलाव ही नहीं करने हैं तो ये कांग्रेस जैसी कमिटियां नहीं, हमारी लोकतांत्रिक कमिटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमिटियां होती थी जो थप्पा लगाती थी। हमारी कमेटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमेटी काहे को लिए है भाई। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি ঠিক কি বলছেন শুনুন। Under Rule 77(2) of the Rules of Procedure, I propose that the Waqf Amendment Bill 2025 be recommitted
for the purpose of eliciting further opinion thereon. Okay. সংসদে পেশ হচ্ছে ওয়াক অফ বিল। লোকসভায় আজকে এই ওয়াক অফ বিল নিয়ে আলোচনা, এর পাশাপাশি রাজ্যসভায় পেশ হবে আগামীকাল এবং আগামীকাল ও পরশু রাজ্যসভাতে আলোচনা। ফিরলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় ঢোলাহাট থানার পুলিশের হাতে গ্রেফতার চন্দ্রকান্ত বণিক, ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ। এই নিয়ে কথা বলবো, প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন। কোয়েল, কি জানা যাচ্ছে বিষয়ে? একদমই ঋষিকেশটা, দেখো ইতিমধ্যেই পাথর প্রতিমায় ভয়ঙ্কর যে বাড়ির মধ্যে বাজি বিস্ফোরণের ঘটনা এবং যে ঘটনায় ইতিমধ্যেই একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় বণিক পরিবারের সদস্য তথা মূল যে বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ। আজ দুপুরেই তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃত চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একাধিক জামিন অযোগ্য ধারা সহ ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 আওতায় মামলা রুজু করা হয়েছে এবং সেই সঙ্গে শুধুমাত্র চন্দ্রকান্ত নয়, চন্দ্রকান্তের ভাই তুষার বণিকের বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে চন্দ্রকান্ত পুলিশের জালে ধরা পড়লেও এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরা রয়েছে তুষার। কার্যত সোমবারের বিস্ফোরণের ঘটনার পর তুষার গা ঢাকা দিয়েছে, অর্থাৎ পলাতক রয়েছে। তুষারের খোঁজে তল্লাশি চালাচ্ছে ঢোলাহাট থানার পুলিশ প্রশাসন। অন্যদিকে আরো যেমন তথ্য সামনে আসছে, এই যে চন্দ্রকান্ত বিনা লাইসেন্সে বাজি তৈরি করতো এবং সেই বাজির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, সেখানে চন্দ্রকান্তের পরিবারের লোকজন অর্থাৎ বণিক পরিবারেরই আরো এক সদস্য অর্থাৎ চন্দ্রকান্তের কাকা প্রদীপ বণিক, তিনি যেমনটা দাবি করছেন যে মঙ্গলবার দিন সকালে অর্থাৎ গতকাল সকালে একটি বাসন্তী পুজো উপলক্ষে প্রচুর পরিমাণে বাজি ডেলিভারি দেওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে চন্দ্রকান্তের বাড়িতে সোমবার দিন সন্ধ্যে থেকেই ব্যাপক পরিমাণে বাজি মজুত করা হয়েছিল। সেই বাজির মধ্যে আসমান গোলা টাইপের যে ধরনের বাজি হয়, প্রচুর পরিমাণে বাজি সেখানে মজুত করা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে ফরেনসিক দল এসেছিল, তারা নমুনা সংগ্রহ করেছিল, কিন্তু কি ধরনের বিস্ফোরক সেখানে মজুত করা হয়েছিল সেটা কিছু এখনো পর্যন্ত জানা গেল কি? একদমই কি ধরনের বিস্ফোরক সেখানে মজুদ ছিল সেই বিষয়ে স্পষ্টভাবে এখনো পর্যন্ত ফরেনসিক টিমের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। প্রায় 2 ঘন্টা সময় ধরে গতকাল সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা 8 পর্যন্ত 3 সদস্যের ফরেনসিক টিম সেই বিস্ফোরণ যে ঘরে ঘটেছিল তার মধ্যে তল্লাশি চালায়, সেখানে নমুনা সংগ্রহ করে, ভিডিওগ্রাফি করে এবং ফরেনসিক টিমের আধিকারিক যেমনটা জানিয়েছেন যে কি ধরনের বিস্ফোরক ছিল সেটা এখনই বলা সম্ভব নয়। নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপরেই বোঝা যাবে যে কি ধরনের ছিল। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। নয়া চেহারায় ফিরছে পুরনো বিল। আইন পাশ হলে কৃষি বাণিজ্য চলে যাবে কর্পোরেটদের হাতে। সস্তায় কৃষি পণ্য কিনে মজুত করে পরে অনেক বেশি দরে বিক্রি হবে খাদ্যশস্য, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম যে কৃষি বিল নিয়ে আসা হয়েছিল এবং কৃষি বিলের নিয়ে আসার পরে পরে গোটা দেশ জুড়ে আন্দোলনে নামেন কৃষক। বিশেষ করে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে কৃষকরা জোরদার আন্দোলন করেন এবং সেই আন্দোলনের জেরে কিন্তু পিছু হটতে হয় কেন্দ্রীয় সরকারকে। আবারও নতুন চেহারায় আসতে চলেছে কৃষি বিল, এমনটাই মনে করা হচ্ছে। নয়া চেহারায় ফিরছে পুরনো সেই বিল। এই বিলটা নিয়েই বা এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, সরাসরি নিউজ রুমে রয়েছেন। আশিস দা, এই যে নয়া চেহারায় বিলটা আসতে চলেছে, আগের বিল আমরা জানি যে আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় সরকারকে বিল প্রত্যাহার করতে হয়েছিল, খোদ প্রধানমন্ত্রী তিনিই সে কথা ঘোষণা করেছিলেন, কিন্তু আবারও সেই বিলই কি নিয়ে আসা হচ্ছে? নতুন কিছু ক্লজ বা নতুন কিছু কি থাকছে সেই বিলে? দেখো, যেটা আমাদের মনে পড়বে যে 2020 সালে 3টি কৃষি বিল একসাথে সংসদে পাশ করানো হয়েছিল। একটা হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অ্যাক্ট 2020, ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম
সার্ভিসেস অ্যাক্ট 2020 এবং এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। এর বিরুদ্ধে দেশ জুড়ে কৃষক আন্দোলন শুরু হয় এবং মাসের পর মাস দিল্লির সীমান্তে কৃষকরা বিক্ষোভ দেখাতে থাকেন, অনেকে অনশন করেন, অনেক কৃষক মারা যান সেই আন্দোলন চলাকালীন। সেটা একটা দেশব্যাপী কৃষক বিদ্রোহের চেহারা নেয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বুঝতে পারে যে জোর করে এই বিল লাগু করা যাবে না এবং 2021 সালের 19শে নভেম্বর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওই 3টি বিল প্রত্যাহার করে নেন। একটি নতুন বিল এনে প্রত্যাহার করা সংক্রান্ত বিল এনে বিল 3টি প্রত্যাহার করে নেন। অনেকে মনে করেছিলেন যে পরিস্থিতিটার এখানেই সমাপ্তি ঘটবে, কিন্তু তা ঘটে না। 2025 সালের জানুয়ারি মাসে আবার একটি খসড়া বলা হচ্ছে যে আগের 3টি প্রত্যাহার করা বিলের জায়গায় একটি নতুন খসড়া কেন্দ্রীয় সরকার প্রকাশ করে। সেই খসড়াটির নাম হচ্ছে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং, সংক্ষেপে NPFAM, NPFAM, ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচার। আবারও এই নিয়ে আমরা নিঃসন্দেহে আলোচনা করব। এই মুহূর্তে আপাতত আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। বছরে আমাদের তিনি মুখোমুখি অনেক টাকা খরচ হয়, প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের। প্রায় 30-35 হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায়। আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম পয়সায় আমাদের ডাক্তাররা হসপিটালে। তাছাড়াও ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার, ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় 70% পর্যন্ত তারা কনসেশনে পায়। এগুলো কেন করেছিলাম? কারণ স্বাস্থ্যই সম্পদ বলে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি, যেমন কেউ বাড়ির জন্য লোন নিলে তার উপর GST বাড়িয়ে দিচ্ছে, তেমনি হেলথ ইন্স্যুরেন্সেও GST চালু করেছে। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েলথ, হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয়। আমরা রাজ্য GST করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে, যে GSTর টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাবো, কিন্তু সেটা তো পাচ্ছে না, সেটা হচ্ছে না। গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য? শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে, যা আমাদের তপবনের নয়, যা আমাদের রামকৃষ্ণের নয়, যা আমাদের স্বামী বিবেকানন্দের নয়, যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয়, যা আমাদের ঋজু সাম যজু অথর্বের নয়। শুধু মানুষকে ডিভাইড করা, কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো। আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। ঈদও শান্তিতে পালিত হয়েছে, সামনে এই প্রোগ্রামগুলো আছে, এগুলো ভালোভাবে পালিত হোক, কারণ সামনে নতুন বছর আসছে, শুভ নববর্ষ। আমাদের মা কালীবাড়ির স্কাই ওয়াক এবং ডেভেলপমেন্ট যেটা করেছি সেটাও আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ হয়েছে। আমরা সেটা উদ্বোধন করব 14 তারিখে। 28 তারিখে জগন্নাথ ধাম উদ্বোধন হবে। এইভাবে অনেক কাজ আমাদের আছে। কিন্তু আমি দেখলাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, 748টা ডাব ওষুধের দাম, যা গরিব মানুষ কেনে, এবং 80টা নন শিডিউল্ড ডাব মানে ওষুধ ফ্রম দ্য 1 এপ্রিল 2025 বাড়িয়ে দিয়েছে। এইসব ওষুধ কেনে কারা? গরিব মানুষ, সাধারণ মানুষ, সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা, যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা, তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে।
আমি শকড। আপনারা জানেন আমরা কেন কোলেস্টেরল যে ট্যাবলেট অ্যাট্রোভাস্টিন or ezetimibe tablet to control cholesterol মানে হার্ট ডিজিজকে কন্ট্রোল রাখার জন্য 31.8% বাড়িয়ে দিয়েছে, যেটা মানুষের প্রায় 80% মানুষকে খেতে হয়। অ্যাট্রোভাস্টিন and ezetimibe ট্যাবলেট এটাও প্রায় টু কন্ট্রোল কোলেস্টেরল, to give a special attention for health care, heart disease, যাতে হার্ট অ্যাটাক না হয়, কোলেস্টেরলটা কন্ট্রোল করে। আপনারা জানেন আমাদের মধ্যে 3টে কোলেস্টেরল কাজ করে। আমি ডাক্তার নই, বা যেটুকু আমার জেনারেল সেন্সে বলছি। HDL, LDL and VLDL সেখানে বাড়িয়েছে 57.9%। এরপর দেখুন এগেইন অ্যাটরভাস্টিন ক্যালসিয়াম and ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টেরল 28.3%, মানে 28.3% বাড়িয়েছে। এরপরে হচ্ছে টু কন্ট্রোল কোলেস্টেরল অ্যাটরভাস্টেটিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল ট্যাবলেটস। আমার প্রনাউন্সিয়েশন ঠিক নাও হতে পারে, বিকজ আই এম নট ডক্টর, আই এম নট এ মেডিসিয়ান, মেডিকেল, আই এম নট ফর মেডিকেল সায়েন্স। টু কন্ট্রোল কোলেস্টেরল মানে কোলেস্টেরলটাকে লিমিটে রাখার জন্য যাতে হার্ট ডিজিজ না হয়, এগুলো দেখে। সেখানেও বাড়িয়ে দিয়েছে 45.5%। এবার দেখুন টু কন্ট্রোল কোলেস্টেরল অ্যাট্রোভাস্টেটিন অ্যান্ড এজিটিমিবে ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টেরল, এগুলো সবই হার্টের জন্য মেনটেন করতে হয়, 115.8% বাড়িয়ে দিয়েছে। এরপরে দেখুন এগেইন দ্য সেম টাইপ অফ মেডিসিন টু কন্ট্রোল কোলেস্টেরল 31.8% বাড়িয়েছে। এগেইন ক্যালসিয়াম, অ্যাট্রোভাস্টেটিন ক্যালসিয়াম অ্যান্ড ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টেরল 17.9% বাড়িয়েছে। 70। এরপর হচ্ছে অনেকেরই জানেন বিপি মানে ব্লাড প্রেশার বেড়ে যায়, তার জন্য তাকে একটা ট্যাবলেট খেতে হয়, বিসোপ্রোলোল, ফিউমারেট অ্যান্ড টেলমিসার্টেন ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি, প্রায় প্রতি ঘরেই খেতে হয় কাউকে না কাউকে, 19.2% বাড়িয়েছে। এবার দেখুন গ্যাস্ট্রোটাইটিস, আপনারা জানেন গ্যাস্ট্রিক হলে সবাইকেই খেতে হয় পেন্টোপাজল অ্যান্ড লিবোসালপ্রাইড ক্যাপসুল, ক্যাস্ট্রো 19.3% বাড়িয়েছে। এবার দেখুন টু কন্ট্রোল বিপি এগেইন, ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য বিসোপ্রোলোল, ফিউমারেট অ্যান্ড টেলিমিসার্টান ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি, এটাও বাড়িয়ে দিয়েছে 19.2%। এছাড়াও লাইক আদার ড্রাগস লাইক অ্যামলোডিপিন, অ্যামোক্সিলিন, এগুলো অ্যান্টিবায়োটিক্স, সবটা কিনা আমি জানি না, বুদেশনিডে অ্যাজমা, কার্বোপ্ল্যাটিন অ্যান্টি ক্যান্সার, সিপ্রোফ্লক্সাসিন, ডিএক্সামেথসোন,
ফ্লুকোনাজেল স্কিন ডিজিজ, এমনকি প্যারাসিটামল তার দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। রিসেন্টলি টোল ট্যাক্সও বাড়িয়েছে। এর থেকে স্টেট গভর্নমেন্ট কিচ্ছু পায় না, টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শেষ করে। কারণ শেষ করার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেবে না, টোটাল টাকাটাই একা করে খাবে। তো যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে, স্বাস্থ্য আমাদের সম্পদ, চিকিৎসা করবে কোথা থেকে মানুষ? এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে, কাউকে 97% বেশি দিতে হবে, কাউকে 57% বেশি দিতে হবে, কাউকে 40% বেশি দিতে হবে, কাউকে 50% বেশি দিতে হবে, মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে। তার মানে এটা কাদের জন্য হচ্ছে? এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল, যারা কমন পিপুলের মধ্যে পড়ে না, যাদের ক্ষমতা আছে, কোটি কোটি টাকা আছে, যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? নাকি যারা গরিব, যারা মধ্যবিত্ত, যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত সাধারণ, বুক ফাটলেও মুখ ফাটে না, মুখ খোলে না, কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য। আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। এবং এর প্রতিবাদে, যেহেতু স্বাস্থ্যটা আমাকেও দেখতে হয়, আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন, এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি, যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা, 1 ঘন্টা প্রতি ব্লকে, প্রতি ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় মিছিল মিটিং হবে। এবং সাধারণ মানুষকেও আমি বলবো, তারা নিজেদের মতো করে, কারো এনজিও থাকতে পারে, কারো স্কুল থাকতে পারে, কারো ক্লাব থাকতে পারে, তারাও এটাকে প্রতিবাদ করুন। যদি না করেন, আগামী দিন মনে রাখবেন, রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? ইলেকশনের সময় বড় বড় কথা, আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইথড্র করে নাও। কেন জিএসটিতে, মেডিক্লেমে জিএসটি দিতে হবে? কিসের জন্য? কেন মানুষকে একটা ফ্ল্যাট কিনতে গেলে জিএসটি দিতে হবে? কেন হেইরেতে জিএসটি ট্যাক্স নেই? কেন জিরেতে জিএসটি ট্যাক্স থাকবে? কোথায় জানে সাধারণ মানুষ, গরিব মানুষ? আমি পরিষ্কার বলছি, let the good sense must prevail. We cannot accept the price hike of medicine and GST for mediclaim. We cannot accept. And I will request my parliament members also, they are fighting for walk up today, because the Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy, what we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি, আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো।
কনস্টিটিউশনকে শ্রদ্ধা না করে মনে রাখবেন ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এবং পরিষ্কার আমি বলছি, আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি, আম্বেদকরও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি, রামকৃষ্ণও পড়ি। একই কথা, কর্ম যার ধর্ম তার। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মানবিক হয়, আর কর্ম যদি দানবিক হয় সেখানে কোনো ধর্মকেই শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। আমাকে কেন বিদেশে গেলে কোয়েশ্চেন করবে, আর বে হিন্দু? হু আর দে? Am I compelled to reply my question to BJP party? কালকে তো ছেড়ে দিয়েছে, আমি নাকি রেজিগনেশন করেছিলাম। কত ফেক আর চলবে, ফেক আর ফেক। আমরা এফআইআর করেছি, ইয়েস। যা তা করে বেড়াচ্ছে কয়েকটা ডিজিটালকে টাকা দিয়ে, সবাই নয়, তাদের আমি সাধুবাদ জানাই যারা ভালো করে পজিটিভ মানুষের কথা বলেন। আমার কথা নাইবা বললেন, আমাকে 10টা গালাগালি দিন, আমার কোনো গায়ে ফোসকা পড়বে না, আমিও হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু কেন আপনারা প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছেন? আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এবার আমার একটাই কোয়েশ্চেন, বলুন তো, এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোই, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, রাবণকে ধ্বংস করার জন্য, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। সবাই সবার মতো করে পুজো করবে, এটাই ধর্ম। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন, এবং ইতিহাসের এটাই শিক্ষা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যথাতথা কর্ম হোক ভালো। কর্ম মানে ধর্ম, ধর্ম মানে কর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে, এটা আমার বলা থাকলো। আর বামপন্থীরা তো হঠাৎ করে, সব বামপন্থীদের আমি বলি না, অনেক শ্রদ্ধেয় মানুষ আছে, তাদের আমি শ্রদ্ধা করি, যারা একদিন করতেন এখন করেন না। কিন্তু বিজেপির যারা আছে দোসর, তাদেরও বলি যে গৌরকীকরণ আর রক্তিমকরণকে একসাথে মিলিয়ে দেবেন না। আপনারাও বড় বড় সাম্প্রদায়িক হয়ে গেছেন। সব ব্যাপারেই আমরা দেখি, ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই বাম রাম এক, জগাই মাধাই গদাই। যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরো শূন্যে বিলীন হয়ে যাবেন। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে,
হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, পারসিক হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবার কাছে শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। বাংলার মানুষ আর যাই করুক, বাংলা কালচারের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানব, জুমলা পার্টিকে মানব না। আমরা স্বামী বিবেকানন্দ মানব, জুমলা পার্টিকে মানব না। আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচ মা সরস্বতীর বচনকে মানব, আমরা জুমলা পার্টিকে মানব না। আমরা সেই ধর্মকে মানব যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে, সবাইকে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। আবার বলছি, আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো। এই খবরেই আমাদের নজর থাকবে 4টের চারদিক। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।